রোজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যেভাবে কাজ করি সেই নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। যদিও বা রোজ তো একদমই সেম রুটিন হয়তো বা থাকে না, কিন্তু প্রায় বেশিরভাগ দিনই কিন্তু এরকমই আমার রুটিন হয়ে থাকে। তো ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি। এই যে এখন আমার রুমের অবস্থা, এখন বাজে সকাল 8টা। আমি ইয়াসিরকে 7:40-এর দিকে স্কুলে পাঠিয়ে দিই। তারপর থেকে কিন্তু টুকটাক যে নিজের ফ্রেশ হওয়া এগুলো করতে করতে টাইম চলে যায়। তারপর কিন্তু এই 8টা থেকে আমি কাজ করতে শুরু করি। তো আগের দিনের কিছু গোছানো কাপড় ছিল, তো সেগুলো আর কি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তো রাতে দেখা যায় কি, রাতে কাপড় গোছানো হলেও কিন্তু জায়গায় রাখা হয় না, কারণ যেহেতু আমার বেডটা ছোট আর আলিজা যেহেতু কটে শোয়, তো আমার কাবার্ডের সামনেই কিন্তু কটটা রাখা থাকে। তো সেই কারণে কট যেহেতু রাখা থাকে, আলমারিও খোলা যায় না, তো সেই কারণে জায়গায় জায়গায় আর কি কাপড়গুলোও রাখা হয় না। তো তাই জন্য সকালে কাপড়গুলো রাখতে হয়। আর ইয়াসিরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর যদি আলিজা ঘুম থেকে না ওঠে, তাহলে কিন্তু ও কটের মধ্যেই শুয়ে থাকে। তো কটও আমি বাইরে বার করি না, আর রুমও কিন্তু গোছানো হয় না। তো যতক্ষণ না আলিজা ঘুম থেকে উঠছে ততক্ষণ কিন্তু বেডরুমটা আমি গুছাই না। আজকে যেহেতু আলিজা তাড়াতাড়ি উঠে পড়েছে, তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি আমি বেডরুমটা পরিষ্কার করে নিচ্ছি। তাই জন্যই আমি বললাম প্রতিদিন কিন্তু সেমভাবে যে একই রুটিন ফলো করি সেরকম কিন্তু না। হয়তো আলিজা কোনো দিন লেট করে উঠলো, হয়তো আগের মানে যে বাইরের যে কিচেনের কাজগুলো সেইগুলো হয়তো আমাকে আগে করতে হয়। হয়তো বেডরুমটা ক্লিন করতে করতে প্রায় 12:30 1টা বেজে যায়, তারপরে আমি আর কি অন্য কাজগুলো করি। তো কোনো আর কি সেরকম আর কি ঠিকঠাক নেই, টাইমের ঠিকঠাকটা নেই, কিন্তু প্রতিদিন কাজ দেখতে গেলে কিন্তু সেমই করে থাকি। তো এই যে দেখালাম যে আমার ড্রেসিং টেবিলের যে সামনেটা অবস্থা একদমই খারাপ। তো বেশিরভাগ দেখা যায় কি, সব জিনিস তুলে সবাই আর কি ড্রেসিং টেবিলেই রেখে দেয়। সবাইয়ের মধ্যে আমিও পড়ি। তো কিছু কিছু যখন টাইম হয়ে ওঠে না, তো কিছু জিনিস কিন্তু এই ড্রেসিং টেবিলের সামনেই রেখে দিই, তো গোছানো হয় না। তো এটা এখন গোছাতে গেলে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে, তাই জন্য পরে আর কি গুছিয়ে নেব। তো আগে রুমটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বেডরুমটা ক্লিন করার পরই কিন্তু এখানে কারেন্ট চলে গেছিলো। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি। তো চাটা ফুটছিল, এখানে আমি যে কিচেনের যে জানলাটা সেটা খুলে দিয়েছি। তো আমার কিচেনের আর কি জানলা খুললে খুব বেশি আলো হয় না, কারণ সামনে আর একটা আর কি বাড়ি আছে, তো সেই কারণে খুব বেশি আলো হয় না। তো চা করে খাওয়া দাওয়া করে এখন আমি চলে এসেছি গাছে পানি দিতে। তো এই গাছগুলো আর কি বর্ষার জন্য ভালোই আর কি বড় হচ্ছে। তো কি কখনো কখনো দেখা যায় কি, বৃষ্টি তো হয়, অতটা হয়তো জানলার মধ্যে আর কি পানি আসে না। তো এখানে যে বৃষ্টির পানিগুলো সেগুলো কিন্তু গাছে অতটা বেশি পায় না, তো সেই কারণে একটু বেশি বেশি পানি একবার করে দিতে হয়। তো এতে এখানে কিছু ফুলও ফুটেছে, এখানে যে ইয়েলো ফুলটা ফুটেছে আর এই পাশে একটা হোয়াইট কালারের যে ফুলটা সেটা ফুটেছে। যখন আমি কিনি তখন আমার মনে থাকে যে এই ফুলগুলোর নাম কি, আর তারপর কিছুদিন যাওয়ার পর আমি ভুলে যাই যে এই ফুলগুলোর নাম কি। যাই হোক, একটাও গাছের নাম আমি জানি না। আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবার চলে এসেছি কিচেনে, এরপর কারেন্টও চলে এসেছিল। তো এখন আজকে রান্না করব মাছ। তো দুপুরের রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এখনও কিন্তু ইয়াসির স্কুল থেকে আসেনি, তো যতটা পারছি আর কি কাজটা আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি। ও এলে দেখা যায় কি, মানে যাই কাজ থাকুক না কেন অনেকটা বেশি লেট হয়। তো যাই হোক, এখন আমি মাছ রান্না করব ঝিঙে দিয়ে। তো এখন মাছটা আগে মানে ধুয়ে নিয়েছি, এখন মশলা মাখিয়ে আগে আমি ভেজে নেব। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সব মাছগুলো কিন্তু পরপর দিয়ে দেব। তো হ্যাঁ, যটা মাছ আমি রান্না করব তটাই কিন্তু এখন আমি ভাজবো, আর বাকি মাছগুলো কিন্তু আমি কাঁচাই রেখে দিই। ভাজা মাছ কিন্তু আমি ফ্রিজে রাখি না। সঙ্গে সঙ্গে মাছ ভেজে রান্না করলে কিন্তু একটা আলাদা রকম টেস্ট লাগে। আর মানে এরকম যদি ভাজা মাছ অলরেডি আর কি ফ্রিজে রাখা থাকে আর সেটাকে যদি পরের দিন রান্না করতে যায়, একদমই কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই কারণে কাঁচা না রেখে আমি অল্প একটু মশলা মাখিয়ে এরকম একটা বক্সে করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই। তো এরপর এখানে আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর একদিকে যেই সবজিগুলো আমি রান্না করব সেগুলো কেটে রাখাই ছিল।
তো অল্প আর কি কিছু রসুন লাগতো, তো রসুন বাটাটা যেহেতু শেষ হয়ে গেছিলো, তো এখন বসে বসে এখন মানে রান্না করতে করতে রসুনগুলো ছাড়াতে কিন্তু খুবই বিরক্তিকর লাগে। তো আগে থেকে রসুন আর কি এরকম ছাড়িয়ে বেটে রাখলে অনেকটা বেশি সুবিধা হয়। তো যখন যখন থাকে না তখন তো এরকমভাবেই করতে হয়। আর মাছের তরকারি বা কোনো সবজির তরকারিতে শুধু রসুন না দিলে না ভালো লাগে না। তো আদা রসুন বাটা আছে, কিন্তু সব কিছুতে তো আদা রসুন বাটা দিলে অতটা ভালো লাগে না। তো সেই কারণে এখন আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজাও হয়ে গেছে। তো একটা একটা মাছ আমি এখানে প্লেটে তুলে নিচ্ছি। আর মাছের যে এক্সট্রা তেলটা থেকে যায় সেটা দিয়েই কিন্তু রান্নাটাও করব। আর যতটুকু এক্সট্রা তেল লাগবে সেটা কিন্তু দেবো। নাহলে এই তেলটা যদি ইউজ না করি, কি দেখা যায় কি এই মাছের তেলটা কিন্তু আর অন্য কোনো কাজে লাগে না। তো সেই কারণে চেষ্টা করি যে ভাজা থেকে যেটুকু তেল বেরোয় সেটা কিন্তু যে মাছের তরকারিটা রান্না করি সেটাতেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে যতটুকু ছিল সেটা দিয়ে দিয়েছি, আর আরও একটু এক্সট্রা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এখানে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তো যেটা বললাম আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। তো এখানে আগে পেঁয়াজটা ভালো করে হালকা একটু ফ্রাই করে নিয়ে আমি ঝিঙে আর আলুটা এখানে দিয়ে দিয়েছি। এই ঝিঙে আর আলুটাকেও হালকা ফ্রাই করব। আচ্ছা, আর একটা যেটা রান্না করব সেটা হচ্ছে থোড়। তো এখানে আমি থোড় রান্না করব, তো সেই কারণে পাশে কিন্তু আর একটা কড়া বসিয়ে দিয়েছি। তো থোড়টাও কিন্তু একই সাথে আমি রান্না করে নেব। তো সেমভাবে এখানেও সর্ষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ওই মাছের তরকারিটাও রান্না করে নিচ্ছি। আর ভাত কিন্তু আমি অলরেডি আগেই করে নিয়েছি, তো একসাথে আর কি তরকারিটা করে নিচ্ছি। তো কখনো কখনো দেখা যায় কি তরকারিগুলো আগে করে নিই, তারপর ভাত বসিয়ে দিই। তো যখন আর কি ভাত রান্না হয় হয়তো এক্সট্রা কোনো কাজ করতে থাকি, আর যখন আগে আর কি ভাত বসিয়ে দিই তখন ও সেম কাজই করি, যে ভাতটা বসিয়ে এক্সট্রা কাজ করতে থাকি, আর ভাত নামানো হয়ে গেলে কিন্তু যে কোনো দুটো তরকারি হোক বা তিনটে তরকারি হোক পরপর কিন্তু একটা একটা করে বসাতে থাকি। থোড় আনলে দেখা যায় কি বেশিরভাগ ডাল দিয়েই রান্না করি, তো ডাল দিয়েই সবাই খেতে ভালোবাসে। তো আজকে আম্মা যে বললো আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করতে, তো এটা আমি ফার্স্ট টাইম করছি, জানি না কীরকম হবে। তো যেরকম আর কি মনে হয়েছে যেরকম প্রসেসে করলে ভালো হবে তো সেরকমই করেছি। ফার্স্টে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, তারপরে অল্প একটু আদা বাটা দিয়েছি, অল্প একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তো এখানে আলুও দিয়ে দিয়েছি, আর আলু দেওয়ার পর কিন্তু সব রকম মশলা দিয়েছি, আর লাস্টে কিন্তু আমি থোড়টা অ্যাড করব। আর এখানে আমার ঝিঙে আলুতে সব রকম মশলা টমেটো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা ফুটে যাওয়ার পর কিন্তু আমি মাছ দেব। তো এখানে যতক্ষণ পানিটা ফুটছে আমি এখানে থোড়ের যে মশলাগুলো সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো অল্প আর কি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, যা যা বেসিক মশলাগুলো সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে আগে মশলা মতো কষিয়ে নিচ্ছি, তারপর কিন্তু থোড়টা আমি অ্যাড করব। তো এখানে আলু দিয়ে মশলাটা আগে ভালো করে কষিয়ে নেব। যাই হোক, কেন জানি না আমার কিন্তু থোড় মোচা এইগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না, অথচ কিন্তু এগুলো অনেকটা বেশি উপকারী। তো আমার কিন্তু একদমই ভালো লাগে না। যেমন ডাল দিয়ে থোড় খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে, কিন্তু আমার সেরকমভাবে ভালো লাগে না। কিন্তু আমি যেহেতু সব রকম সব কিছু খাই, অল্প হলেও কিন্তু নিই, কিন্তু সেই রকমভাবে কিন্তু অনেকটা বেশি খেতে পারি না। তো যাই হোক, এখানে কিন্তু মাছের যে ঝোলটা সেটা ফুটে গেছিলো, তো এখানে মাছগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছি। আর যেটা বললাম যে আলুটা কষিয়ে নেওয়ার পর কিন্তু যে থোড়টা আমি রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো থোড়টা একদমই সরু সরু করে কাটা ছিল, তারপরেও আমি এরকম হাতে করে আর কি ভেঙে নিয়েছি, তাই এরকম ভাঙা ভাঙা দেখাচ্ছে। তো এই তো এখানে আমি আলু আর মশলার সাথে ভালো করে আর কি থোড়টাকে কষিয়ে নিচ্ছি, আর এরপরে কিন্তু অল্প একটু পানি দিয়ে আমি চাপা দিয়ে দেব। আর এই দুটো তরকারি হয়ে গেলে কিন্তু আরও একটা তরকারি করতে হবে। তো এরপর আমি ডিম আর আলু রান্না করব, ডিম দিয়ে আলু দিয়ে আর কি রান্না করব। তো সেইটার যে প্রিপারেশন সেটাও কিন্তু স্টার্ট করে দেবো। তো একটা তরকারি নামিয়ে কিন্তু আর একটা আমি বসিয়ে দেবো। তো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা ফুটে গেছে আর তরকারিটাও হয়ে গেছে।
তো এই তরকারিটা নামিয়ে কিন্তু আগে আমি এখানে থোড়টা বসিয়ে দিয়েছি আর এখানে ডিমগুলো সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর একদিকে কিন্তু আলুও কেটে রেখেছি আর থোড়ের মধ্যে অল্প একটু আমি টমেটো লাস্টের দিকে অ্যাড করেছি আর এখানে দিয়েছিলাম অল্প একটু চিনি। তো এগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু যতক্ষণ না একদম শুকনো হয়ে আসা অবধি কিন্তু ভালো করে এখানে আমি জাল করে নিয়েছি। এই তো এখানে শুকনো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিয়েছিলাম। তো এখন আমি যেহেতু ডিম আলুটা রান্না করব তো সেই কারণে ডিমটা সেদ্ধ হতে একদিকে বসিয়ে দিয়েছি। তো ডিমটা আর কি সেদ্ধ হয়ে এসছে, তো ততক্ষণ আমি আলুটা আর কি ভেজে নিচ্ছি। তো অল্প একটু নুন দিয়ে আলুটাকে এখানে ফ্রাই করে নিচ্ছি আর যে ডিমের মধ্যে যে মানে পেঁয়াজ টমেটো এগুলো দেবো তো সেগুলো কিন্তু এখানে আমি চপারে করে চপ করে নিচ্ছি। তো ফার্স্টে আমি পেঁয়াজ আর কি দিয়ে ভালো করে চপ করে নিচ্ছি। এরকমভাবে একদমই মিহিন করলে কিন্তু ডিম আলুর যে ঝোলটা অনেকটা বেশি কিন্তু ঘন হয়। তো এখানে যখন আমি চপ করছিলাম তো ততক্ষণে কিন্তু ইয়াসিরও স্কুল থেকে চলে এসেছিল। তো ও এখানে কিচেনের স্ল্যাবের মধ্যে উঠে পড়েছে আর ও আর কি এখানে করতে চাইছিল যে আমাকে দাও আমাকে দাও, এইটা কিন্তু আমিই করব। তো ওকে এখন এইটা করতে দিয়েছি। তো এরপর পেঁয়াজটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি পেঁয়াজটা আলাদা জায়গায় ঢেলে নিয়েছি আর এরপর কিন্তু সেম প্রসেসে টমেটোটাও ভালোভাবে এখানে চপ করে নেব। আমি বেশিরভাগ চেষ্টা করি যে দুবেলার রান্না একবারে আর কি রান্না করে নেওয়া, শুধু ভাতটুকু বাদ দিয়ে। তো কারণ যেহেতু এখন আলিজাও ছোট আর ইয়াসিরও যেহেতু স্কুলে যায় তো ওকে হোমওয়ার্ক করানো, তারপরে এক্সট্রা অনেক রকম কাজ থাকে। তো সেই কারণে আমি চেষ্টা করি যে দুবেলার রান্নাটা একেবারে হয়ে গেলে আমার আর কি অনেকটা সুবিধা হয়, যেহেতু সন্ধেবেলা ইয়াসিরকে নিয়ে ফের ওর হোমওয়ার্ক ওর আর কি পড়াশোনাটাও দেখতে হয়। তো সেই কারণে রাতে কিন্তু সেরকম কোনো রকম রান্না বান্নার আমি ঝামেলা রাখি না। তো 2 রকম 3 রকম 4 রকম যত রকমই রান্না হোক না কেন মানে দুপুরের মধ্যে কিন্তু রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। আর টাইম থাকলে মাঝে মধ্যে যে সন্ধ্যের যে নাস্তাটুকু সেটা কিন্তু মানে আর কি বাড়িতে বানাবার চেষ্টা করি। আর একদমই হাতে টাইম না থাকলে হয়তো বা অন্য হালকা যে কোনো খাবার বা কখনো কখনো বাইরের নাস্তা আর কি করা হয়। তো ইচ্ছা তো থাকে যে সন্ধ্যের নাস্তা হোক বা সকালের নাস্তা মানে যেন হোমমেডই হয়, যেহেতু আমাকে ইয়াসিরকেও দিতে হয়। তো চেষ্টা করি যেহেতু ইয়াসির যাতে আর কি বাইরের না খায় আমাদের সাথে, তো বেশিরভাগ চেষ্টা থাকে যে নাস্তাগুলো যেন আর কি হোমমেডই হয়। তো যেহেতু এখন আলিজা অনেক বেশি ছোট তো ওকে নিয়ে কাজ, তারপরে এক্সট্রা যেগুলো আর কি রান্না বান্না সেগুলো করতে গেলে মানে অতটা বেশি আর কি সময় পাওয়া যায় না, তো তখনই আর কি বাইরের নাস্তা খেতে হয়। আচ্ছা, এখানে আমি ডিম আলুর যে তরকারিটা সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো আগে আমি তেল দিয়ে অল্প গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যেহেতু একদমই এরকম আর কি চপারে চপ করা, তো খুব বেশি লাল করতে হবে না, আর এতে করে কিন্তু ঝোলটাও অনেক বেশি ঘন হবে। তো অল্প একটু লাল হয়ে যাওয়ার পরে আদা রসুন আর সব রকম মশলা আর অল্প একটু পানি দিয়ে এখানে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি। তো সামান্য একটু কষানো হয়ে গেলেই কিন্তু এখানে যে চপ করে রেখেছিলাম টমেটোটা তো সেটা এখানে অ্যাড করে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু তেজপাতা। আর তেজপাতা আর টমেটোটা কিন্তু ডিম আলু রান্নার মধ্যে দিলে কিন্তু তরকারিটা আরও বেশি খেতে মজা হয়। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে এখানে টমেটোর সাথেও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপর কষানো হয়ে গেলে যে ভেজে রেখেছিলাম যে আলুটা সেটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। তো ডিম আর আলু যেহেতু অলরেডি ভাজা তো সেই কারণে মশলার সাথে খুব একটা বেশি কষাবো না। তো এখানে ভাজা আলুটা দিয়ে আগে কষিয়ে আগে আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব, তারপর যে ভেজে রেখেছিলাম ডিমটা সেটা কিন্তু অ্যাড করব। তো এই তো এখানে আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে আর কি সেদ্ধ হতে দিয়েছিলাম। তো অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু যে ভেজে রেখেছিলাম যে ডিমটা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে ডিমের সাথেও ফুটতে থাকবে আর ততক্ষণে কিন্তু যতটুকু আর কি আলু সেদ্ধ হতে বাকি ওইটাও কিন্তু হয়ে যাবে। তো এই তো আমি এখানে চাপা দিয়ে রেখেছি আর যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে তো ভাবলাম কিচেনটা ভালো করে ক্লিন করে নিই।
তো যতক্ষণ কিন্তু রান্না করি আমি তারই মধ্যে যে অগোছালো থাকে কিচেনটা সেটা কিন্তু ভালো করে আমি আগে গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়া থাকলে দেখা যায় কি রান্না হয়ে যাওয়ার পর জাস্ট একটু মুছে নিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলেই কিন্তু আমার কিচেনও ক্লিন হয়ে যায়। তো এই দিকটা যতক্ষণে আমি মুছে নিয়েছি এখানে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে। তো জাস্ট অল্প একটু আর কি ফ্লেমটা বাড়িয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে কিন্তু এখানে নামিয়ে নিয়েছি। আর এরপর আমি এখানে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। তো একদম গরম থাকা অবস্থায় আমি চেষ্টা করি যে একদম যে মানে বার্নারের যে সাইডগুলো সেইগুলোতে কিন্তু একটু পানি দিয়ে দেওয়ার, এতে করে যে একদম যে কড়া স্টেনগুলো হয় সেগুলো কিন্তু তাড়াতাড়ি উঠে যায়। আর তারপর কিন্তু বাকি যে জায়গাটা একটু রেস্ট দিয়ে তারপরে কিন্তু আমি এখানে পরিষ্কার করি, কারণ মানে যে ওভেনটার সাইডেই লেখা থাকে যেহেতু এটা গ্লাসের, তো একদমই ঠান্ডা ঠান্ডা পানি কিন্তু না দিতে, এতে করে কিন্তু কাঁচটা আর কি ভেঙে যেতে পারে। তো সেই কারণে চেষ্টা করি একদম আর কি মানে পানি না দেওয়ার আর কি গ্লাসের মধ্যে। রান্নার পরে প্রায় 5 থেকে 10 মিনিট মতো ওয়েট করলে একটু নর্মাল হয়ে যায় গ্লাসটা। তো তারপরে কিন্তু আমি এরকমভাবে ক্লিন করে নিই। তো ফার্স্টে যে আর কি ডিশওয়াশার দিয়ে আগে আমি স্ক্রাবার দিয়ে ভালো করে আর কি মানে যে ক্লিন করার হয় সেটা করে নিই। তো একদমই যে নর্মাল যে স্ক্রাবারগুলো থাকে সেগুলো ইউজ করি। এতে কি হয় যে আর কি গ্লাসের মধ্যে কিন্তু স্ক্র্যাচ হয় না। তো তারপর যে এমনি ভিজে একটা কাপড় দিয়ে মুছে নিই। তো এখানে আমার কিচেনটা কিন্তু ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। তো দুপুরের কাজ আমার কিন্তু এখানেই শেষ। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে কিন্তু নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপর আমি খাওয়া দাওয়া সেরে বাবুদেরকে ঘুম পাড়িয়ে এখানে এসেছিলাম একটুখানি কিচেনে বাতাবি লেবুটা আর কি একটু ছাড়িয়ে নেওয়ার জন্য। তো সবাই আর কি বাতাবি লেবুতে মশলা দিয়ে তারপরে জিরে নুন জলজিরা এসব দিয়ে খেতে পছন্দ করে। তো আমার প্রায় মানে লেবু ফল খুব জোর হয়তো বিট নুন নাহলে এমনি আর কি খেতে বেশি ভালো লাগে। তো এখানে অল্প একটু ছাড়িয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এরপর আমি ছাদে গেছিলাম। এত সুন্দর লাগছিল আজকের আকাশ, যতটুকু সুন্দর আমি দেখতে পাচ্ছি ততটুকু কিন্তু ক্যামেরায় অতটা আসেনি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।